নরম নরম নান। অনেকে বাঘের মুখ থেকে ফিরে এসছে আর বেশিরভাগ বাঘেই চলে গেছে। খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, একটা সুন্দরী গাছ। বিরিয়ানি মর্নিং ডাইস। আজকে হচ্ছে ডে 3। আমরা সুন্দরবন থেকে চলে যাব, তার আগে 2-3টে স্পট ঘুরবো। এখন বাজে ভোর 6টা, এখন বেরোবো কিছুক্ষণ পরই। গোসাবা ফেরিঘাট থেকে নেমে এই হোটেলটায় ছিলাম, এই সবুজ কালারের। চাটা খাবো সবাই মিলে, তারপর বেরিয়ে যাব। এই জাস্ট লঞ্চ ছাড়লো, ঘন্টা ধরে দাঁড়িয়েছিল, এখন এই ছাড়লো। লঞ্চ ছেড়ে দিল আমাদের গোসাবা থেকে। টিফিন দেওয়া হচ্ছে, সব খেতে বসলো। নান আর ছোলার ডাল আর ডিম সেদ্ধ। নান, ছোলার ডাল আর ডিম সেদ্ধ, নরম নরম নান। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন অন্য জায়গায় আছি। আমরা এখন 5 নদীর সঙ্গমস্থলে আছি। 5টা দিক থেকে 5টা এসে এখানে মিলিত হয়েছে। এখানে গাইড কিছু বলবে, তোমরা দেখতে পারো। তার ভিতরে 60% হচ্ছে বাংলাদেশে, 40% হচ্ছে ইন্ডিয়াতে। মানে বাফার এরিয়া, সেটা বসিরহাটে। এটা গেলে বাংলাদেশের বর্ডার থেকে দেখা যায়, মানে দুইটা ওই এক সাইডে মানে স্পট আছে, অন্য সাইডে বাংলাদেশ। ওই কোর এরিয়ার ভিতরে একটাই স্পট অ্যালাউ আছে, যেটা হচ্ছে লেদিদাপানি। এটা মনসামঙ্গল কাব্যে আপনারা হয়তো শুনেছেন, যেখানে মানে ভগবানদের মানে কাপড় চোপড় কাচা হতো। লেদিদাপানি বলে একটা স্পট আছে, এটা হলো ওটাতে যাওয়া যায়, কিন্তু ওটার জন্য ওটা যেতে আসতে টাইম চলে যাবে। মানে ওটা ওই স্পট করতে গেলে অন্য কোনো স্পটে যাওয়া যাবে। হচ্ছে পঞ্চমুখানি, 5টা নদীর জংশন। হ্যাঁ, এটা গোমতী, সামনে যেটা দিয়ে আসলাম এটা গোমতী রিভার। এটা হচ্ছে পিখালি, বিদ্যাধরী, যেটা হচ্ছে গদখালি গোসাবা, যেখানে বিদ্যাধরী। সামনে আছে মাতলা, আর এই সাইডে আছে সোনাখালি। বৃন্দাবনে প্রায় 102টো আইল্যান্ড আছে, তার ভিতরে 48টা ফরেস্ট আর 54টা লোকালয়। দেখবেন এই জঙ্গলের সাইড দিয়ে যখন যাচ্ছি, যখন যে সাইডে লোকালয় থাকছে তার অপোজিট সাইডে দেখবেন এটা প্লাস্টিকের জাল দিয়ে ফেন্সিং করা আছে। কখনো কখনো মানে জঙ্গলের জীবজন্তু, কখনো কখনো লোকালয় এই বড় নদীটা পার হয়ে চলে যায় বাঘ। আবার সেই সময় মধু সংগ্রহ করার সমস্ত সরঞ্জাম থাকে সবার কাছে আলাদা আলাদা। তখনই যদি বাঘ অ্যাটাক করে, আর তারপরে এই শ্বাস মধু, পুরো পেরেকের মধু, এই সময় যদি বাঘ অ্যাটাক করে খুবই মানে বাঁচার কিন্তু সম্ভাবনা কম। এই জন্য মধু সংগ্রহ করা সব থেকে আক্রমণ বেশি হয়। আর কাক, অনেকে বাঘের মুখ থেকে ফিরে এসছে আর বেশিরভাগ বাঘেই চলে গেছে। কারণ ওটা বাঘ যখন, অনেকেই সাহস থাকলে গাছ জড় থাকলে হবে না, কমন সেন্স থাকে। এখানে আগে একটা হিংস্র বাঘ ছিল, নানটু বলে থাক। মানে এই 4টে রেঞ্জ অফিস বললাম, যে আপনাকে ইস্ট, ওয়েস্ট, ন্যাশনাল পার্ক, সজনেখালি আর দক্ষিণাট, 4টে রেঞ্জ এরিয়ায় ও একাই রাজত্ব করে বেড়াতো। ওরই একমাত্র ঋতুমান মুখার্জি বলে নাম শুনেছেন হয়তো, ইন্ডিয়ার সবথেকে বড় ফটোগ্রাফার। মানে প্রত্যেক মাসে হয়তো আপনার 2-3 বার করে সুন্দরবনে এসে ফটোগ্রাফার করে। স্পেশালি ওদের জঙ্গল থেকে যেখানে কোর এরিয়া, সব জায়গায় ওদের একটা পারমিশন আছে। উনি একমাত্র ফটো তুলছেন, মানুষকে অ্যাটাক করে দিয়েছেন। নান্টু খুব হিংস্র ছিল। আর যখন জঙ্গলে থেকে কেউ গ্রামে আসবে, গ্রাম থেকে কেউ মানে আনঅফিসিয়াল বা অফিসিয়ালভাবে যারা গেছে, ধরুন অফিসিয়াল রেকর্ডে আপনার 110-এর উপরে মানুষকে অ্যাটাক করেছে অফিসিয়াল রেকর্ডে। কারণ আনঅফিসিয়াল যারা রাত্রে মাছ ধরে আবার রাত্রেই ফিরে আসতো, তাদেরকে কত নিয়ে গেছে তাদের অধিক। বোঝা যাচ্ছে বঙ্গোপসাগর। মোহনার একদম কাছাকাছি আমরা। জলের আকারও চেঞ্জ হয়ে গেছে এখানে। জঙ্গলের দিকে এখন প্রবেশ করছি, কাছাকাছি যাব। যদি দেখি কপালে থাকে তাহলে দেখা হবে। বাঘের এলাকায় প্রবেশ করছি। খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি,
জাস্ট এখান থেকে এইটুকু ডিস্টেন্স। অনেকে বলে না পুরানো বাড়ির যারা ঠাকুমা থাকে যে গায়ে অসুস্থ থাকলে কেউ মারা গেলে জঙ্গলে বা কোথাও যেতে না বলে, সে জঙ্গলে গেছিলো। জঙ্গলে গিয়ে সবাই পুজো দেওয়া হয়ে গেছে, আর ও সবার লাস্টে পুজো দিয়ে বেরোচ্ছিল। লাস্টে পুজো দিয়ে বেরোতে গিয়ে আর বাগে তা ওকে মানে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু রাস্তায় যেতে যেতে মারা গেছে। এলেন না প্রাইমারি স্কুলে চাকরি হয়। হ্যাঁ হ্যাঁ, ওর যে লোক হাতা যখন মারবে না 1 ইঞ্চি করে চামড়া পুরো ভিতর ঢুকে যাবে। এইসবের মধ্যে ঢুকবে নাকি যদি বা ঢুকে বেরোবে আমার সেরকম চলে যাবে। 60% তো ভাবে রেখেছি ওরা যে কোস্টাল নেভি গার্ড ইন্ডিয়ার। এখানে আমাদের মনে হচ্ছে একটা স্পট আছে। সুভাষ ওকে বললেও দিয়ে দেবে। সুভাষ ওকে বললেও দেবে তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো আমরা এখন যাচ্ছি জঙ্গলের ভেতরে, দুপাশে নেট দেওয়া। দেখা যাক যদি দেখা পাই বাঘ মামার। একটা সুন্দরী গাছ, সুন্দরী গাছ, একদম সুন্দরী গাছ। সুন্দরবনের সুন্দরী গাছ এটা। বনের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। বনবিবির মন্দিরের মূর্তি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর একটা ওয়াচ টাওয়ার। ঠিক আছে, ওদিকে বেশি দূর যাবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। মিষ্টি জলের করে রেখেছে বাঘ আছে। এই ওয়াচ টাওয়ার থেকে নেমে এখানে একটা রাস্তা রয়েছে, দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে নেট দিয়ে করা আছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। এইগুলো নতুন লাগিয়েছে, ছোট ছোট গাছগুলো ভর্তি, ছোট ছোট গাছ ভর্তি এখানে। আমাদের এই স্পটটা হয়ে গেছে, এবার নেক্সট স্পটে যাব। এখান থেকে মানে জঙ্গলে, সবকটাই জঙ্গলের স্পট। ইলিশ বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, চিকেন কষা। আমাদের ট্যুর এখানেই শেষ হলো, কারণ প্রচুর বৃষ্টি চলে এসেছিল, তার জন্য আর দুটো স্পট ঘোরা হয়নি, সময় হয়নি একদমই। এখন বিকেল 4টে বেজে গেছে। এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে, এখান থেকে অটো করে তারপরে ক্যানিং স্টেশন। ব্রিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আজকে দুপুরে ইলিশ বিরিয়ানি হয়েছিল, চিকেন চাপ হয়েছিল, ভালোই লাগলো বেশ। আমাদের সুন্দরবন যাত্রা এখানেই শেষ হলো। বৃষ্টি আসার কারণে দুটো জায়গায় যেতে পারলাম না, খুবই বৃষ্টি, ওই জন্য তোমাদের দেখাতেও পারিনি কিছু। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছি, আর 1-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব।
2 দিন 2 রাত কাটালাম এখানে। কিছু এক্সপিরিয়েন্স ভালোই ছিল, খালি বৃষ্টিটা একটু বেশিই চলে এসছে এবার। আমাদের এই ইলিশ উৎসব শেষ হচ্ছে আজকে। ইলিশ উৎসবের প্যাকেজ হচ্ছে 4000 টাকা করে নেওয়া হয়েছে, আর এটা সিজন ওয়াইজ বাড়ে কমে। এটা প্যাকিংটা স্টার্ট হচ্ছে ক্যানিং থেকে। ক্যানিং থেকে অটো ভাড়া থেকে শুরু হয়ে এই ঘুরে অটো ভাড়া পর্যন্ত ক্যানিং স্টেশন পৌঁছে দেওয়া, খাওয়া দাওয়া থাকা সমেত। তোমাদের হোটেলও দেখিয়েছি, লঞ্চও দেখলাম। আর এটা হচ্ছে 4000 টাকার প্যাকেজের মধ্যে, আর টুকটাক এন্ট্রি ফি ওগুলো নিজেদের। তোমরা দেখেই নিয়েছো যে খাওয়া দাওয়া কেমন হচ্ছে না হচ্ছে। আবার ট্রেন জার্নি আছে, তো একটু রেস্ট নিলে পারবো না, একটু রেস্ট নিয়ে নিই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সুন্দরবন ব্লগটা কেমন হলো অবশ্যই তোমরা জানো। মনে কাটানো শেষ কিছু মুহূর্ত। ওদিকটা আবার মেঘলা করে এসছে, জানি না বৃষ্টি হবে কিনা। আমরা চলে এলাম সোনাখালী ঘাটে, এবার নামার পালা। এখান দিয়ে অটো ধরে স্টেশন। জার্নি শেষ হলো, আমরা নেমে গেছি। মঞ্চকে টাটা বাই বাই। ক্যানিং স্টেশনে পৌঁছালাম, এখন ট্রেন আসবে, ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। তো আমরা এখন সব দাঁড়িয়ে আছি।